তোদের আগের দিন কোভ্যালেন্ট বন্ডিং শুরু করেছিলাম। সেই কোভ্যালেন্ট বন্ডিংয়ের আজকের বলেছিলাম তোদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে, ক্লাসটাকে দেখ। 1 মিনিট। তো তোদের যেটা শুরু করছি দেখ, এক্সপ্লানেশন ফর দ্য ডেভিয়েশন ফ্রম অক্টেট, অর্থাৎ অষ্টকের যে ব্যতিক্রম আগের দিন পড়িয়েছিলাম, ব্যতিক্রমের ব্যাখ্যা আজকে ব্যাখ্যা দেব। এই যেমন ধর PCl5 বলেছিলাম যে সে অক্টেটটা এক্সপান্ড করে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, তাই না? PCl5 এর ক্ষেত্রে 5 2 10টা ইলেকট্রন শেষ কক্ষপথে হয়ে যায়, আগের দিন দেখিয়েছি দেখবি। SF6 এর বেলাতে হয়তো 6 × 2 12টা ইলেকট্রন হয়ে যায়, অর্থাৎ অক্টেটটা বেড়ে যাচ্ছে। আবার দেখবি ধর তুই যদি BF3 করিস, দেখবি শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন, অর্থাৎ অক্টেটটা কমে যাচ্ছে। এইটাকেও বলে দিচ্ছি আমি। তো এই যে বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে, এগুলো এই যে কমে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে অষ্টকের ব্যতিক্রম। অক্টেটটার এগুলো হচ্ছে এক্সেপশন। এই যে কমে যাওয়াটা ইলেকট্রন তার ঘাটতি আছে, কমে যাওয়ার ব্যাখ্যা তো ওটাই ব্যাখ্যা যে ইলেকট্রন অতটা পর্যন্ত নেই, অতদূর ইলেকট্রন নেই, কমে যাওয়াটা ঠিক আছে, কিন্তু বেড়ে যাওয়ার ব্যাখ্যাটা দিতে হবে আমাদের। সেই বেড়ে যাওয়ার ব্যাখ্যাটা আমি এখানে দেব। তো দেখ, এখানে সিজুইকের প্রথম নম্বরটা হচ্ছে সিজুইকের ধারণা, সিজুইকস কনসেপ্ট অফ ম্যাক্সিমাম কোভ্যালেন্সি। সিজুইকের সর্বোচ্চ সমযোজ্যতার ধারণা, এই টার্মটাকে লক্ষ্য কর, সর্বোচ্চ সমযোজ্যতার ধারণা। সিজুইক একটা টার্ম ব্যবহার করলো, ম্যাক্সিমাম কোভ্যালেন্সি, সর্বোচ্চ সমযোজ্যতা, অর্থাৎ প্রতিটা পিরিয়ড ধরে ধরে কোন মৌলগুলো কতটা ম্যাক্সিমাম কোভ্যালেন্সি দেখাতে পারে, অর্থাৎ সমযোজ্যতার মান, অর্থাৎ যোজ্যতা কত দূর পর্যন্ত হতে পারে, ওর ম্যাক্সিমাম যোজ্যতা কত হতে পারে, তার একটা তালিকা প্রকাশ করলো। যেমন বললো কি, পর্যায় পিরিয়ড 1 যদি হয়, সেসব সেসব যে এলিমেন্টগুলো আছে তাদের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি, সর্বোচ্চ সমযোজ্যতা 2 হবে। যদি পর্যায় 2 হয়, সর্বোচ্চ সমযোজ্যতা 4 হবে। পর্যায় যদি 3 এবং 4 হয়, সর্বোচ্চ সমযোজ্যতা 6 হবে। 5 6 7 পর্যায়ের জন্য 8 হবে। ব্যাপারটাকে দেখ, সহজ ব্যাপার। যেমন ধর অক্সিজেনের দেখ H2O যোজ্যতা হচ্ছে 2, H2O অক্সিজেনের যোজ্যতা 2 কেন না, অক্সিজেন কত নম্বর পর্যায়ের মৌলভাগ? 1:2 2:2 2:4, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের মৌল, তার ম্যাক্সিমাম কোভ্যালেন্সি হচ্ছে 4। তাহলে এখানে 2 দেখিয়েছে, অসুবিধা নেই। তাহলে অ্যামোনিয়া পর্যায় 2, পিরিয়ড 2 এর এলিমেন্ট নাইট্রোজেন, তার ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 4, 3 দেখিয়েছে, এখানে অসুবিধা নেই। বোঝা গেল? সর্বোচ্চ 4 হতে পারে, 4 কম হতে পারে। আবার ধর SF6, এর সালফার হচ্ছে কি পর্যায় 3, পিরিয়ড 3 এর এলিমেন্ট, পিরিয়ড 3 এর ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 6, তো এখানে 6 আছে, অসুবিধা নেই। PCl5 ফসফরাসের 5, ফসফরাসের পর্যায় হচ্ছে দেখবি 3, অর্থাৎ 6 এর কমই আছে, তাহলে আমাদের ব্যাখ্যা মিলে যাচ্ছে। এটা ছিল সিজুইকের কনসেপ্ট। সুগডেন বলে আরেকজন বিজ্ঞানী আরেকটা কনসেপ্ট দিল, সুগডেনস কনসেপ্ট অফ, এটা হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন লিঙ্কেজ বা সিঙ্গেল ইলেকট্রন বন্ড। এটা আরেকটা টার্ম হচ্ছে সিংলেট লিঙ্কেজ বলা হয়, অর্থাৎ 1 ইলেকট্রনের ধারণা। এটা একটা খুব দুর্ধর্ষ কথা, 1 ইলেকট্রনের ধারণাটাকে দেখ, 1 ইলেকট্রন বন্ধনের ধারণা। ব্যাপারটা কেমন, আমি এই বোর্ডের এদিকেরটাকে মুছে দিয়ে ব্যাপারটাকে বলছি, সিজুইকের ব্যাপারটাকে, এই সুগডেনের ব্যাপারটাকে একটু শুনে নে। সেটা হচ্ছে কি, আমাদের সাধারণ ধারণা হচ্ছে যে ধর ফ্লুরিন, এই যে দুটো ইলেকট্রনে একটা বন্ড হয়, এটাকে আমরা এইভাবে লিখি। এর আগের দিন দেখালাম ট্রাই ইলেকট্রন বন্ডও কিছু কিছু ক্ষেত্রে হয়, তার কিছু কয়েকটা উদাহরণ বলেছি, বইয়ের থেকে বাকিগুলো দেখে নিতে বলেছি, জয়েন্টের জন্য আসতে পারে, অর্থাৎ 3টে ইলেকট্রনেও বন্ড সম্ভব। সুগডেন প্রথম এই কনসেপ্টটা দিয়েছিল যে একটা ইলেকট্রনেও কিন্তু একটা বন্ড হতে পারে, অর্থাৎ A আর B এর মধ্যে একটা ইলেকট্রনে একটা বন্ড। এক্ষেত্রে বন্ডটাকে এইভাবে দেখানো হয়, দেখ, হাফ হেডেড অ্যারো। এই গোটা অ্যারোটা হলে কোঅর্ডিনেট হয়ে যায়, এটা হচ্ছে হাফ হেডেড অ্যারো A থেকে B, দেখতে পাচ্ছিস? সিঙ্গেল ইলেকট্রন বন্ড, এটাকে বলা হয় সিঙ্গেল ইলেকট্রন বন্ড, এই যে এটা। এবং অ্যারোটা কখন কোন দিক থেকে দিবি, যার ইলেকট্রন কাজে লাগবে।
এর থেকে বোঝা যাচ্ছে এর ইলেকট্রনটা কাজে লেগেছে এই বন্ডটাতে। এখানে লক্ষ্য কর PCl5 এর ক্ষেত্রে দেখ, PCl5 এর ক্ষেত্রে দুটো সিঙ্গেল ইলেকট্রন বন্ড আর তিনটে সাধারণ সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ডিং। তাহলে দেখ এই প্রতিটা বন্ডিংয়ের জন্য দুটো করে ইলেকট্রন কাজে লেগেছে, তাহলে 2 আর 2 4 আর 2 6। এই ডটগুলো মাথায় রাখবি, ডটগুলো কিন্তু আবার লিখিস না, এটা বোঝানোর জন্য বলছি। আচ্ছা, এই সবুজ আর লাল কালির পেন দিয়ে বলছি, যেগুলো ডবল ইলেকট্রন বন্ড, এটা এটা আর এটা, এরা হচ্ছে তাহলে কি, এদের ইলেকট্রন লেগেছে 2 × 3। আর এটা লাল কালির পেন দিয়ে দেখাচ্ছে সিঙ্গেল ইলেকট্রন, একটা দেখ তীর চিহ্ন দেওয়া আছে, এটা আর এটা, এরা হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন বন্ড, অর্থাৎ এদের 1 × 2, টোটালটা দেখ 8 হয়ে যাচ্ছে। তাহলে অক্টেটটা ফুলফিল। এবং এখানে লুইস ডটে দেখিয়ে দিয়েছি ব্যাপারটাকে, লক্ষ্য করে দেখ, লাল যে ডটগুলো ফসফরাসের ইলেকট্রন, সেখানে সবুজ ডটগুলো হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন। ফসফরাসের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, ক্লোরিনের থাকে 7টা। তাহলে দেখ ভালো করে লক্ষ্য করে দেখ, এটা এটা আর এটা ডাই ইলেকট্রন বন্ড, সেখানে ক্লোরিনের দেখ 2 2 4 আর 2 6টা করে ইলেকট্রন, 2 2 4 আর 2 6টা, ক্লোরিনের শেষ করে 7টা ইলেকট্রন থাকে, এই 6টা আর এই 7টা। এই দুটোর বেলায় দেখ ফসফরাস আর ক্লোরিনের মধ্যে একটা ইলেকট্রন কাজ রয়ে গেছে, এবং সেক্ষেত্রে ক্লোরিনের 7টা ইলেকট্রনই কিন্তু আনইউজড, অব্যবহৃত অবস্থায় রয়ে গেছে। 6 আর 1 7, দেখতে পাচ্ছিস? তাহলে এইটা হচ্ছে সিঙ্গেল লিঙ্কেজের কনসেপ্ট। SF6 এর বেলাতেও তোরা, আমি SF6 এরটাও বলে দিই, SF6 এটার বেলায় S ফ্লুরিন 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 ফ্লুরিন, 4টে সিঙ্গেল ইলেকট্রন লিঙ্কেজ হয়, আর দুটো হচ্ছে ডবল ইলেকট্রন লিঙ্কেজ। তাহলে 2 আর 2 4 আর 4 4 8 হয়ে গেল অক্টেট ফুলফিল। তাহলে অক্টেটের ব্যাখ্যা পেয়ে গেলি। এটাকে বলা হচ্ছে, অক্টেটের ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা এই কনসেপ্টটাতে আমরা আসতে বাধ্য হলাম। কিন্তু শুধু অক্টেটের ব্যাখ্যা মানে অক্টেটের যে ব্যতিক্রম তার ব্যাখ্যা দিলাম। অক্টেটের 2 রকমের ব্যতিক্রম হতে পারে, সেটাকেও বলছি। অক্টেটের ব্যতিক্রম এটাও পাশাপাশি আগের দিনই বললে ভালো হতো, বলে দিই। এই যে অষ্টকের ব্যতিক্রম, মানে ডেভিয়েশন ফ্রম অক্টেট, এটা 2 রকমের হতে পারে। এক, অষ্টকের সংকোচন, আর 2 অষ্টকের প্রসারণ। তো দেখ, অষ্টকের সংকোচন মানে কি, BF3 BeCl2 ইত্যাদি। অষ্টকের প্রসারণ হচ্ছে যে এই উদাহরণগুলো, ধর PCl5, ব্যাপারটাকে একটু বুঝে নে। আচ্ছা, যারা ইংলিশ মিডিয়াম তারা অষ্টকের সংকোচন এটাকে লিখবি, আমার জায়গা নেই বলে তোদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে কন্ট্রাকশন অফ অক্টেট, এটা হচ্ছে এক্সপানশন অফ অক্টেট। এক্সপানশন আর কন্ট্রাকশন মানে সংকুচিত হয়ে যাচ্ছে, এটা এক্সপান্ড করছে, তাই এক্সপানশন অফ অক্টেট। দেখ এখানে 3টে বন্ড হয়েছে, তাহলে ইলেকট্রন কাজে লেগেছে ভ্যালেন্সের 3 2 6টা, এখানে 2টো লেগেছে, তাই 2 2 4টে, অক্টেট থেকে কমে গেছে, তাই অষ্টকের সংকোচন। প্রসারণটা কেন, 5 × 2, 5টা বন্ড মানে 2টো করে ইলেকট্রন, 5 2 10টা ইলেকট্রন কাজে লেগেছে, অষ্টক থেকে বেড়ে গেছে। তাহলে এই গেল অষ্টকের সংকোচন এবং প্রসারণ। বড় একটাকে মুছে দিয়ে আমি পরের ধারণায় চলে যাচ্ছি। গুরুত্বপূর্ণ ধারণা প্রথমে দেখাচ্ছি, আমি হাইব্রিডাইজেশন থিওরিতে চলে আসব। তার আগে ভ্যালেন্স বন্ড থিওরিটা একটু বলে দিই। ভ্যালেন্স বন্ড থিওরি, এটাকে সংক্ষেপে বলা হয় VBT। যোজ্যতা বন্ধন তত্ত্ব। যোজ্যতা বন্ধন তত্ত্বকে দেখ, এই যে যোজ্যতা বন্ধন তত্ত্ব, এটা ক্লাস 12 আরও ডিটেল পড়বি যখন আমরা CFSE বলে একটা পার্ট আছে কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে, সেখানে এটাকে পড়াবো ভ্যালেন্স বন্ড থিওরি হিসেবে। এখানে ছোট্ট করে বলছি ভ্যালেন্স বন্ড থিওরিটা কী। ভ্যালেন্স বন্ড থিওরি হচ্ছে পয়েন্ট নাম্বার 1 স্টার্ট দিয়ে দেখাচ্ছি। পয়েন্ট নাম্বার 1, এটা হচ্ছে ভ্যালেন্স সেলের ইলেকট্রনগুলো
যোজ্যতার জন্য দায়ী, রেসপন্সিবল ফর বন্ডিং। ভ্যালেন্স সেল ইলেকট্রনগুলো মানে ভ্যালেন্স সেল ইলেকট্রন, এরা ভ্যালেন্সি তৈরি করে, মানে যোজক কক্ষপথের ইলেকট্রন যোজ্যতা সৃষ্টি করে। এবারে সবাই করে না, তাদের মধ্যে আবার যারা আনপেয়ার্ড ইলেকট্রন, যারা একক, তারা কোভ্যালেন্সি তৈরি করে, সমযোজী বন্ধন গঠন করে। সমযোজী বন্ধন, আনপেয়ার্ড মানে অযুগ্ম, অযুগ্ম। আর পেয়ার যারা হবে, পেয়ার্ড ইলেকট্রনস, তারা কোঅর্ডিনেট বন্ড তৈরি করে। যারা যুগ্ম ইলেকট্রন তারা সমযোজী অসমযোজী বন্ধন তৈরি করে, অসমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। তো ব্যাপারটাকে দেখ, আমি কি বলতে চাইছি খুব পরিষ্কার হয়ে যাবি, একটা উদাহরণ দিলেই বুঝে যাবি। তো এটাকে মুছে দিচ্ছি, দেখাচ্ছি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে ব্যাখ্যা করে দিচ্ছি। ধর নাইট্রোজেন, নাইট্রোজেন 7, 1s2, 2s2, 2p3। দেখ ভ্যালেন্স সেলে আছে, এইগুলি হচ্ছে ভ্যালেন্স সেল ইলেকট্রন। এই ভ্যালেন্স সেলের মধ্যে 2s আর 2p, দুটো একটা একটা একটা, তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস ইজিক্যাল টু 3, তিনটে, এটা জোড়বদ্ধ। তাহলে তাই অ্যামোনিয়া, এটা লোন পেয়ার রেখে দেয় আর তিনটে বন্ড পেয়ার তৈরি করে, হাইড্রোজেনের সঙ্গে অ্যামোনিয়া তৈরি করে। ঠিক আছে, সমযোজ্যতা 3, তাহলে কোভ্যালেন্সি হচ্ছে 3। তারা আনপেয়ার্ড ইলেকট্রনগুলো কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। ঠিক আছে, কারণ একটা বন্ড তৈরি করতে গেলে দুটো ইলেকট্রন লাগে। ধর এ এর একটা ইলেকট্রন, বি এর একটা ইলেকট্রন, নাইট্রোজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন লাগবে, দুটো ইলেকট্রন একটা বন্ড হচ্ছে। আর এই লোন পেয়ারটা আবার তুই অ্যামোনিয়াম আয়নটার গঠনে খেয়াল কর, এই যে তিনটে হাইড্রোজেন এরকম করে বন্ড করলো, আর এই লোন পেয়ারটা H প্লাসে তো কোনো ইলেকট্রনই নেই, H প্লাস মানে 1s0, কোনো ইলেকট্রন নেই, এই লোন পেয়ারটা দান করে দিল, এটা কোঅর্ডিনেট বন্ড হয়ে গেল। অর্থাৎ নাইট্রোজেনের লোন পেয়ার, যেটা লোন পেয়ার, সে কোঅর্ডিনেট বন্ড তৈরি করছে। পাশাপাশি মাথায় রাখতে হবে, যদি ভ্যাকেন্ট অরবিটাল থাকে, ফাঁকা কক্ষক থাকে, তাহলেও কিন্তু অসমযোজী বন্ধন তৈরি হতে পারে। যেমন H প্লাসের ফাঁকা কক্ষক আছে, H প্লাসটা দেয় 1s0, এই যে ফাঁকা কক্ষ, এই ফাঁকা কক্ষকে নাইট্রোজেনের লোন পেয়ারটা চলে এলো, তাহলে এটা হয়ে গেল কোঅর্ডিনেট বন্ড। তাহলে মূল কথা হচ্ছে, যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে ততগুলো কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে, সমযোজী বন্ধন তৈরি হবে। আর লোন পেয়ার যতগুলো থাকবে বা ফাঁকা কক্ষক থাকলে ততগুলো কোঅর্ডিনেট বন্ড তৈরি হতে পারে, নাও হতে পারে। কোঅর্ডিনেট বন্ডটা হচ্ছে শর্ত সাপেক্ষ ব্যাপার, সমযোজীর মতো নয়। কোঅর্ডিনেটটা হচ্ছে একটা বিশেষ রকমের সমযোজী। ঠিক আছে, তাহলে এই ছিল ভ্যালেন্স বন্ড থিওরি। সমস্যাটা বাঁধলে অন্য জায়গায়, এটাকে বড় একটাকে মুছি, সমস্যাটা দেয়। সমস্যাটা কি হলো? সমস্যাটা বাঁধলো CH4 মৌলটার বেলা, মিথেন, এটাকে আমরা জানি মিথেন। মিথেন কার্বন 6, 1s2, 2s2, 2p2। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস ইজিক্যাল টু 2। তাহলে যোজ্যতা হওয়া উচিত 2, অর্থাৎ CH2 তৈরি হতে পারে, এটা হতে পারে, CH4 কি করে হবে? তাহলে এর ব্যাখ্যা বিজ্ঞানীরা দিতে পারলো না যে কি করে মিথেন তৈরি হচ্ছে। তো 4টে একক ইলেকট্রনই নেই, আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তো একক বা আনপেয়ার্ড ইলেকট্রন নেই। কার্বনের শেষ কক্ষপথে এরকম দুটো ইলেকট্রন এরকম জোড় হয়ে থাকে, আর একটা একক, এগুলো হচ্ছে একক ইলেকট্রন বা আনপেয়ার্ড ইলেকট্রন। আর তাহলে কি করে 4টে বন্ড তৈরি করছে, 4টে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে কি করে কার্বন? এই ব্যাখ্যাটা দেওয়ার জন্য একটা নতুন ধারণার সৃষ্টি হলো, সেটাই আজকের মূল আলোচনার বিষয়। সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন থিওরি বা বাংলায় শঙ্করায়ন তত্ত্ব। ভালো করে মন দিয়ে বোঝ, এই শঙ্করায়ন তত্ত্বটা আমাদের পুরো কেমিস্ট্রির ফান্ডামেন্টাল আইডিয়াগুলোর মধ্যে অন্যতম। যেমন অ্যাটমিক স্ট্রাকচারে তাদের বলেছিলাম যে কোয়ান্টাম নাম্বার খুব মন দিয়ে বোঝ, যেখানে বুঝতে পারবি না আমাকে হোয়াটসঅ্যাপ করবি,
হোয়াটসঅ্যাপে যদি বেশি লিখতে না পারিস ভয়েস মেসেজ করবি, খাতায় লিখে ছবি তুলে পাঠাবি, গ্রুপে করবি, তাহলে সুবিধা হবে। যদিও আমি চেষ্টা করছি এই হাইব্রিডাইজেশনটা আরেকটু এগিয়ে যায়, হাইব্রিডাইজেশনটা শেষ হয়ে গেলে এটা পুরোটাকে নিয়ে একটা লাইভ ক্লাস রাখা যায় কিনা তার চেষ্টা করছি, দেখা যাক। সেটাও তোদেরকে আমি গ্রুপে জানিয়ে দেবো। লাইভ ক্লাস অর্থাৎ গুগল মিটে তখন নেবো, দেখা যাক। যদিও আমার ওয়েবসাইটে লাইভ ক্লাসের ব্যবস্থা আমরা আনছি, তবে সেটা এখনই একদম রেডি হতে তো সময় লাগবে, দেখা যাক কীভাবে কী করা যায়, সেটা আমি চেষ্টা করছি। তাহলে এটাকে আমি মুছে নতুন তত্ত্বটাতে চলে যাচ্ছি, তার নাম হচ্ছে হাইব্রিডাইজেশন থিওরি। হাইব্রিডাইজেশন থিওরি, বাংলায় এটাকেই বলা হয় সংকরায়ন তত্ত্ব। সংকরায়ন তত্ত্ব। তো হাইব্রিডাইজেশন বা সংকরায়নের বেলায় খেয়াল রাখবি, এই তত্ত্বটা তোরা বায়োলজিতে পড়েছিস, মাধ্যমিক লেভেলেই পড়েছিস। সংকর প্রজাতির প্রাণী, উদ্ভিদ, হাইব্রিড, বিভিন্ন রকম প্ল্যান্ট এবং অ্যানিমেলের কথা। তো আমি সংকরায়নের অনেক কথা বলবো, আজকে বলবো, পরের দিন বলবো, তারপরের দিন বলবো, অনেক বড় বড় ব্যাখ্যা দেবো, অনেক জটিল জিনিস শেখাবো। কিন্তু সহজ একটা কথা তোদের আজকে বলে দিচ্ছি। দেখ, লোডশেডিং হয়ে গেল, এই আলোটাকে খুলে তোদের দেখি কতটা কি তোদের দেখা যায়। হ্যাঁ, ক্লাসটা মোটামুটি আশা করছি চালিয়ে দেওয়া যাবে। এই দরজাটাকে খুলে দিলে আরেকটু আলোটা বেড়ে যাচ্ছে। লোডশেডিং হয়ে গেল, ক্লাসটাকে আর অফ করবো না। তাহলে দেখ, সংকরায়ন তত্ত্ব। দেখ, সংকরায়ন তত্ত্বতে আমি অনেক বললাম, তোদের অনেক কথা বলবো, কিন্তু আজকে যে দুটো কথা বলছি, এই কথাটা পুরো 11, 12 জয়েন্ট এন্টার্স আরও যত বড় হবি কেমিস্ট্রি নিয়ে থাকলে এই দুটো কথাকে মনে রাখিস। সেই দুটো কথাকে আমি তোদেরকে উল্লেখ করছি। নাম্বার 1 বোর্ডে লিখছি না, মুখে বলছি, মন দিয়ে শোন। দেখ, বায়োলজিতে তোরা যখন সংকরায়ন বা হাইব্রিডাইজেশন পড়েছিস, কনসেপ্টটা শিখেছিলি, তখন কিন্তু এরকম কখনো কোনো সংকর প্রজাতির প্রাণী দেখিসনি যেটা বাঘ আর ব্যাং, টাইগার আর ফ্রগ, এদের মধ্যে হাইব্রিডাইজেশন হয়েছে কোথায়? বাঘের সঙ্গে সিংহ, টাইগার আর লায়নের সংকর প্রজাতির একটা প্রাণী, বা লায়ন আর টাইগারের সংকর প্রজাতির প্রাণী। বাঘের সঙ্গে ব্যাং একটা অ্যাম্ফিবিয়া, উভচর, সেখানে ম্যামেলস হচ্ছে টাইগার, এদের সংকরায়ন হয় না। সেরকম আমাদের এই কেমিস্ট্রিতে মাথায় রাখবি যে কক্ষগুলোর অরবিটালের যদি এনার্জি ডিফারেন্সটা প্রচুর থাকে, তাহলে তাদের মধ্যে সংকরায়ন হবে না। কাছাকাছি প্রজাতি হতে হবে, যেমন প্রাণীর ক্ষেত্রে, অরবিটালের ক্ষেত্রে সেরকম কাছাকাছি এনার্জির হতে হবে। এটা যেন মাথায় থাকে। 2 হচ্ছে একই প্রজাতির প্রাণী বা একই প্রজাতির উদ্ভিদ। আচ্ছা, এটাকে বন্ধ করে দিই, বেটার হবে। একই প্রজাতির প্রাণী এবং একই প্রজাতির উদ্ভিদের মধ্যে কখনো তোরা সংকরায়ন করিস না। দুটো বাঘের মধ্যে সংকরায়ন হয় না, বা দুটো একই প্রজাতির ধান গাছের মধ্যে হয় না, দুটো ডিফারেন্ট প্রজাতির ধান গাছের মধ্যে হয়। ঠিক সেরকম দুটো একই সাবসেল বা দুটো একই অরবিটাল বা দুটো একই পার্টিকেলের মধ্যে কখনো সংকরায়ন করতে যাস না। খুব ভুল হয় আমাদের স্টুডেন্টদের, যেটা হচ্ছে ইলেকট্রনের সংকরায়ন। না, ইলেকট্রন তো একই প্রজাতি, 4টে 5টা যাই ইলেকট্রন থাকবে না কেন, তারা একই প্রজাতি, সংকরায়ন হবে কেন? বা ইলেকট্রন এবং প্রোটনের মধ্যেও সংকরায়ন হবে। সংকরায়ন বা হাইব্রিডাইজেশন হবে বিভিন্ন অরবিটাল বা কক্ষকের মধ্যে। সাবসেল বলতে পারিস, সাবসেলের মধ্যে অরবিটাল থাকে, SPDF, এই যে সাবসেলগুলো আছে এদের মধ্যে সংকরায়ন হয় বা হাইব্রিডাইজেশন হয় সাবসেল SPDF এর মধ্যে। এরপরে ব্যাপারটাকে দেখ, এই দুটো কথা বলে আমি সংকরায়ন তত্ত্বে যাচ্ছি। যেমন ধর, এই যে CH4, এই যে অণুটা, মলিকিউল, এই CH4 মলিকিউলটা সংকরায়ন তত্ত্বের সাহায্যে এর স্ট্রাকচারের ব্যাখ্যা দেবো। সংকরায়ন তত্ত্বে পাবি কি? এই সংকরায়ন তত্ত্বে হচ্ছে থেকে যেটা পাবো, শেপ অফ দ্য মলিকিউলটার আকার দেখতে পাবো, কেমন দেখতে, মিথেনটা দেখতে কেমন বুঝতে পারবো। তো এই সংকরায়ন তত্ত্বে
যে যে পয়েন্টগুলোকে তোদের পর পর করতে হবে সেগুলোকে আমি এখানে লিখে দিচ্ছি। এগুলো এটা রাফ কাজ, এটাকে খাতায় ভালো করে যত্ন করে লিখে নিবি। 1 নম্বর হচ্ছে লুইস স্ট্রাকচার, লুইস গঠন চায়। 2 নম্বর হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। 3 নম্বরে হচ্ছে হাইব্রিডাইজেশন। আর 4 নম্বরের হচ্ছে শেপ বা স্ট্রাকচার বা জিওমেট্রি। তাহলে প্রথমে লুইস স্ট্রাকচার করবি, তারপর ইলেকট্রনিক কনফিগারেশনগুলো লিখবি, তারপরে সংকরায়ন করবি। কী করে করবি আমি বলবো। আর 4 নম্বরে হচ্ছে শেপ, স্ট্রাকচার বা জিওমেট্রি বলবি। এই জন্য আমি একটা টেবিল দেবো। কমপ্লিট আলোচনা করার পর তাহলে এই 4টে পয়েন্ট যেন না মিস হয়ে যায়। তাহলে তোকে লুইস স্ট্রাকচার জানতে হবে। লুইস স্ট্রাকচার না জানলে কিন্তু পারবি না করতে, সোজা কথা। প্রত্যেকটা লুইস স্ট্রাকচার কিন্তু ভালো করে বই যেগুলো দেওয়া আছে করবি। আরও আমি এখানে করছি সেগুলো কর। বাড়ির বইয়ে যা যা পাচ্ছিস লুইস স্ট্রাকচারগুলো করে নে, যেটা পাচ্ছিস না আমাকে জানা। লুইস স্ট্রাকচার চাই, তারপর ইলেকট্রনিক কনফিগারেশন দেখ। আমি পর বলছি 4টে পয়েন্ট, এটাকে খাতায় লিখে নিবি। এটাকে মুছে আমি এবার শুরু করছি। তাহলে মিথেনের আমাকে মিথেনটা লুইস স্ট্রাকচার রাখতে হয়। তাহলে মিথেনের লুইস স্ট্রাকচার হচ্ছে সি। লুইস স্ট্রাকচারে তুই যেভাবে খুশি 4টে বন্ডকে তুই যদি কেউ যদি এরকম করে 4টে বন্ড লেখে তাহলেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ 4টে যে কার্বনের সংযোজী বন্ধন কোভ্যালেন্ট বন্ড হাইড্রোজেনের সঙ্গে সেটা দেখানো হলো। এই লুইস স্ট্রাকচারে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে, এটাকে বলা হয় কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণু সেন্ট্রাল অ্যাটম। আর এইগুলোকে বলা হয় প্রান্তীয় পরমাণু বা টার্মিনাল অ্যাটম। তাহলে এই সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণুটার আমি ইলেকট্রনীয় বিন্যাস লিখছি C6 1s2 2s2 2p2। কনসেপ্টটা দেখ, ইন্টারেস্টিং কনসেপ্ট। এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড, আচ্ছা অন্য কালারের পেন ব্যবহার করি তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। C6 গ্রাউন্ড স্টেট, এটাকে GS এরকম করে G/S লিখে দিবি। গ্রাউন্ড স্টেট ভূমিস্তরে এরকম ইলেকট্রনীয় বিন্যাস, আনপেয়ার্ড ইলেকট্রন সংখ্যা 2। তাহলে এর সাহায্যে CH4 তৈরি হচ্ছে না। কার্বনের প্রয়োজন কি? লুইস স্ট্রাকচারে তুই প্রয়োজন তো নেসিটিটা বুঝে নিবি, প্রয়োজনটা তো চাহিদাটা তুই বুঝতে পারবি। কার্বন 4টে সমযোজী বন্ধন তৈরি করছে, অর্থাৎ 4টে একক ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন চাই। সোজা কথা, এখানে 2টো আছে, 4টে চাই। এই 4টে করার জন্য করতে হলো কি, আমি এই 2s আর 2p ভ্যালেন্স সেলের ইলেকট্রনের যে সাবসেলগুলো আছে S আর P, এদের মধ্যে এদের মিক্স আপ করে দিলাম। একটা S এর সঙ্গে 3টে P এর। ইলেকট্রনগুলোকে এই ইলেকট্রনগুলোকে বাইরে বার করে রেখে দিয়েছি, মানে একটা ধর এরকম করে আলাদা করে 4টে ইলেকট্রনকে বার করে রেখে দিলাম, দিয়ে এই একটা S এর সঙ্গে 3টে P কে মিশিয়ে দিলাম। এই মিশিয়ে দিতে একটা S আর 3টে Pতে নতুন ধরনের একটা, যেমন টাইগার আর লায়ন, এটা Sটা 2s আর 2p, টাইগার আর লায়নের টাইগন প্রজাতির প্রাণী হয়ে গেল। ঠিক সেরকম sp3 সংকরায়ন হয়ে গেল, হাইব্রিডাইজেশন। sp3 সংকরায়ন হয়ে গেল। sp3 নামটা কেন দিলাম? একটা সাথে 3টে P। এইটাও একটা sp3 সংকরায়িত কক্ষক, এটাও একটা sp3, এটাও একটা sp3, এটাও একটা sp3। 4টেই সমশক্তির। যেমন একটা টাইগনের লেজটা টাইগারের আর ডান পাটা লায়নের হয় না, কানটা টাইগারের আর দাঁতগুলো লায়নের হয় না, সবটাই নতুন প্রজাতির টাইগন প্রজাতির প্রাণীটা টাইগার আর লায়নের যে সংকর তার হয়। ঠিক সেরকম এই 4টেই কিন্তু sp3 সংকরায়িত কক্ষক। এখানে আর S আর P কে খুঁজতে যাবি না। এবং সমশক্তির কোনো বইয়ে সেজন্য এটাকে এই 4টেকে আমি যেমন এই গ্যাপটাকে বোঝানোর জন্য লিখেছি, এটার সঙ্গে এটা সিমিলারিটাকে আনার জন্য। কোনো বই এরকম করে 4টে একসঙ্গে দেখিয়ে দেয়। তোরা এরকম দেখাতে পারিস, তবে এরকম দেখানো বেটার। এই কারণেই বেটার যে কোথার থেকে এটা তৈরি হলো সেটা বুঝতে পারছিস। 4টে সমশক্তি। এবারে যে 4টে ইলেকট্রন আছে, 4টে ইলেকট্রনকে হুমসের নিয়ম অনুসারে সাজালে 4টে একটা হয়ে গেল, লাইক নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল 4, খুব সহজভাবে CH4 হয়ে যাবে। এরপর
sp3 হাইব্রিডাইজেশন, দেখ এস আর পি, এটা এস অরবিটাল, আর পি px py pz, এটা px, এটা py, আর এটা pz। এইটাতে মিশে গেলে এটা এস px py আর pz এ যদি মিশে যায়, নতুন যে কক্ষক তৈরি হয় সেটা দেখতে হয় এই রকমের। এইরকম এগুলো ডট ডট করে ইলেকট্রনের ডেন্সিটিটাকে দেখানো হবে এরকম। অর্থাৎ স্কেলিটনটা, কঙ্কালটা, কাঠামোটা দেখ এইরকম। এটাকে বলা হয়, এটা sp3, এটাকে বলা হয় টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল বাংলায় বলা হয় চতুস্তলক। তাহলে এটা কি করে এলো, এটা আরও শর্ডিঞ্জারের ওয়েভিকেশন সলভ করে এসছে, আরও হায়ার স্টাডির ব্যাপার। যেমন এদের এইগুলো কী করে এলো তোদেরকে বলেছিলাম, শর্ডিঞ্জারের ওয়েভিকেশন সলভ করে এসছে, এগুলোও ঠিক তাই। তোদেরকে শুধু জানতে হবে প্রতিটা আয়োডাইজেশনের শেপটা কেমন হয়। কী করে এলো দেখো, জানার দরকার নেই, একদম তালিকা দিয়ে দেবো কীভাবে শেপটা কী কী হয় দেখিয়ে দেবো। টেট্রাহেড্রালটা দেখতে কেমন, টেট্রাহেড্রাল দেখতে চতুস্তলক দেখ, অর্থাৎ এই রকম, আমি চারটে পেনের সাহায্যে দেখাচ্ছি, এই রকম দেখতে। এই দেখ চারটে তল এরকম করে আছে, মানে কীভাবে নিচে, এটা হচ্ছে স্কেলিটনটাকে দেখিয়েছি। অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা কেমন দেখ, নিচটাতে একটা ত্রিভুজ ভাব, ত্রিভুজ থেকে মন্দিরে চূড়ার মতন তিন দিকে উঠিয়ে দেয়। তার কটা তল হলো, চারটে তল। তাই চারটে তল যে পেয়ে তার নাম হচ্ছে চতুস্তলক বা টেট্রাহেড্রাল। এবার তার কেন্দ্রটাতে যদি সেন্ট্রাল অ্যাটমটাকে, কেন্দ্রীয় পরমাণুটাকে রাখিস, তার চারটে শীর্ষবিন্দু পাচ্ছিস যেখানে চারটে হাইড্রোজেন আছে, তার স্কেলিটনটা দেখতে এরকম হবে। খেয়াল করে দেখ, এই তলাটা একটা ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ, এদিকটা একটা ত্রিভুজ, এদিকটা একটা ত্রিভুজ, চারটে ত্রিভুজ দিয়ে তৈরি, তাই এটার নাম হচ্ছে টেট্রাহেড্রাল, চতুস্তলক, এইরকম দেখতে। তাহলে হচ্ছে কি, এটা গেল। তাহলে এটা কার্বনের স্ট্রাকচারটা এরকম দেখতে, কার্বনের সংকরায়িত কক্ষক এরকম, এটা কার্বন আছে এরকম কক্ষক। এবারে দেখ এটার পর হাইড্রোজেন, টার্মিনাল অ্যাটম হাইড্রোজেন আছে, 1s1, একটা ইলেকট্রন আছে, অর্থাৎ এরকম আছে। এটা আর কোনো সংকরায়ন হয়নি, কারণ মৌলিক কক্ষক। তাহলে কার্বনের সঙ্গে চারটে হাইড্রোজেন জুড়ে গিয়ে CH4 করছে, অর্থাৎ কার্বনের দেখ এই যে চারটে ইলেকট্রন, চারটেকে যদি আমি একসঙ্গে এরকম করে দেখাই, লাল রঙের পেন দিয়ে যদি কার্বনের ইলেকট্রনগুলোকে দেখাই, তো সবুজ রঙের পেন দিয়ে চারটে হাইড্রোজেনে চারটে ইলেকট্রন এরকমভাবে জোড়বদ্ধ হবে, ঠিক আছে। লাল পেন দিয়ে কার্বন, সবুজ পেন দিয়ে হাইড্রোজেন ইলেকট্রনগুলোকে দেখেছি, একটা কার্বনেরই চারটে আনপেয়ার্ড ইলেকট্রন, সেগুলো জোড়বদ্ধ হচ্ছে এভাবে। অর্থাৎ কার্বন এই এরকম করে আছে এই চারটে ইলেকট্রন, আর হাইড্রোজেনগুলো এরকমভাবে হয়ে গেল। এইটাকে বলে ওভারল্যাপিং। এবার ইলেকট্রন ডেন্সিটিটা এই যে এখানটাতে নিজেদের মধ্যে অভিলেপন হচ্ছে, এটাকে বলে অভিলেপন, অভিলেপন বা ওভারল্যাপিং। অভিলেপনটা হচ্ছে sp3s, কার্বনের sp3 আর হাইড্রোজেনের s ওভারল্যাপিং হয়ে গেল। এটা স্কেলিটনটা কেমন হবে তোদের ফাইনালি যেটাকে আঁকতে হয়, এইসব এটাকে আঁকতে হবে না। সি এই হাইড্রোজেন, টেট্রাহেড্রাল বা চতুস্তলক গঠন, এবং এই প্রতিটা বর্ণ অ্যাঙ্গেল হয় 109 ডিগ্রি 28 মিনিট। এটা লিখতেও পারিস, নাও লিখতে পারিস। অর্থাৎ HCH, এই যে বন্ড, এটা হয় 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে তোদেরকে যেটা করতে হবে যে CH4 এর স্ট্রাকচারটা এরকম করে বার করে দিতে হবে। এত করার দরকার নেই খাতাতে, তোদের আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু করবি, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আগে দেখিয়ে দিই, তারপরে টেবিলটাকে প্রোভাইড করে দেবো। এই জায়গাটাকে আমি স্ক্রিনশট নেওয়ার জন্য ছেড়ে রাখছি। তো দেখ, আচ্ছা আগে তালিকাটাকে এঁকে দিই, তারপরে কিভাবে করতে হবে দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কি কি সংকরায়ন হতে পারে সেটাকে দেখ। এক হচ্ছে মৌলিক কক্ষক,
এলিমেন্টারি অরবিটালস, হাইব্রিডাইজেশন আর স্ট্রাকচার, সংকরায়ন আর গঠন। 1 নম্বর হচ্ছে এসআরপি। এসআরপি এর মধ্যে মৌলিক কক্ষক, এসআরপি এর মধ্যে এসপি হয়, স্ট্রাকচারটা হয়, নামগুলোকে বলে দেবো, লিখে নিবি। দেখ, দুটো বন্ড এসপি, দুটো হাইব্রিডাইজেশন মানে দুটো বন্ড, যতগুলো হাইব্রিডাইজ কক্ষক হবে ততগুলোই বন্ড হবে। তাহলে এটা হচ্ছে, এটাকে বলে লিনিয়ার স্ট্রাকচার, রৈখিক, সরল রৈখিক। রৈখিক 2 হচ্ছে S+2P, sp2, দুটো পি মানে sp2। স্ট্রাকচারটা হচ্ছে এরকম হয়, 3টে বন্ড। দেখ, এস আর দুটো পি মানে 3টে বন্ড, এটাকে কেন্দ্রীয় পরমাণু, এটাকে বলা হয় ত্রিভুজাকার। ইংরাজিতেও টার্মগুলোকে বলে দিচ্ছি। 3 নম্বরে S+3P, sp3, এই মাত্র বললাম স্ট্রাকচারটা হয় টেট্রাহেড্রাল। 4 S+3P+D, sp3D। আচ্ছা, এটাকে মুছে লিখবো, তার আগে জায়গাটা আর একটু বলে দিই। সেটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, এটার বেলায় হচ্ছে 180 ডিগ্রি, এটার বেলায় 120 ডিগ্রি। এই বন্ড অ্যাঙ্গেলের তো 109 ডিগ্রি 28 মিনিট বললাম। বন্ড অ্যাঙ্গেলগুলো বলে দিলাম। ইংরাজি টার্মগুলো হচ্ছে, এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার বা ট্রাইগোনাল প্লেনার ট্রায়াঙ্গেল, ট্রাইগোনাল প্লেনার, সমতলীয় ত্রিভুজাকার ইত্যাদি বলা হয়। ত্রিভুজাকার বা ট্রায়াঙ্গুলার, টেট্রাহেড্রাল বা চতুস্তলক বাংলাতে। পরেরগুলোকে বলছি 1 2 3 গেল। চার S+3P+D, sp3D। এটাকে বলা হয় পেন্টাগোনাল বাইপিরামিডাল, পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। 5 S+3P+2D, sp3D2। অক্টাহেড্রাল, অষ্টতলক। এখানে দেখ, sp3 মানে এটা একটা সরলরেখা, sp মানে এরকম, sp2 মানে হচ্ছে এরকম প্লেনার ট্রায়াঙ্গেল, ত্রিভুজের 3টে এরকম করে প্রান্ত দেখতে পাচ্ছিস। sp2 তে দেখালাম। এটাকে দেখ, পেন্টাগোনাল বাইপিরামিডালটা কেমন হয়। পেন্টাগোনাল বাইপিরামিডালটা একটা ত্রিভুজ আঁক, যেমন টেট্রাহেড্রাল লিখেছিলি, 3 দিকে এরকম, উপর দিকে মন্দিরের চূড়ার মতন 3টে তুলে দে, আর নিচের দিকে 3টে নামিয়ে দে। দেখ যেমন স্ট্রাকচারটা হচ্ছে সেটা হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল। এই যেমন ধর, এটার বেলায় এরকম, এইরকম স্ট্রাকচার। এই যে ওপরে আর নিচে যেগুলো আছে সেগুলো কিন্তু উল্লম্ব, এদেরকে বলা হয়, এটাকে বলা হয় এক্সিয়াল, এগুলোকে বলা হয় ইকুইটোরিয়াল, অনুভূমিক। তাহলে এই উল্লম্ব সঙ্গে যে কোনো অনুভূমিকের 90 ডিগ্রি কোণ থাকবে। তাহলে বন্ড অ্যাঙ্গেলগুলো যখন লিখবো তখন এইটার বেলাতে এটা হচ্ছে এক্সিয়াল, এটা এক্সিয়াল, এগুলো ইকিউ ইকিউ ইকিউ, এটা ইকিউ, এটা ইকিউ, এটা ইকিউ, এটা ইকিউ, এটা এক্সিয়াল এক্সিয়াল। তাহলে এই বন্ড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আবার এটা 120 ডিগ্রি, আবার এইটাও 180 ডিগ্রি হবে। তাহলে এক্সিয়াল এক্সিয়াল বন্ড অ্যাঙ্গেল। এটা যেমন 90 ডিগ্রি, এটার বেলায় এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এক্সিয়াল হচ্ছে এক্সিয়াল উল্লম্ব, ইকিউ মানে হচ্ছে ইকুইটোরিয়াল, অনুভূমিক, অনুভূমিক আর উল্লম্ব। বোর্ডওয়ার্কটাকে ছেড়ে রাখলাম, তোরা স্ক্রিনশট নিবি, দিয়ে লিখে নিবি। তাহলে 1 2 3 4 5 6 নম্বরে S+3P+3D, sp3D3। দেখ, অক্টাহেড্রাল হচ্ছে একটা স্কোয়ারকে আঁকলি, উপর দিক থেকে 4টে
মন্দিরের চূড়ার মতন তুলে দিলি, নিচের দিকে নামিয়ে দিলি, তাহলে 8টা তল হয়ে গেল। এটা হচ্ছে অষ্টতলক, অক্টাহেড্রাল, আগেরটা যেটা ছিল 5 নম্বরটা। 6 নম্বরটা এটা পঞ্চভুজাক। এই দেখ পঞ্চভুজ, এই পঞ্চভুজটার উপর দিকে এরকম 5টাকে তুলে দিয়ে নিচের দিকে নামিয়ে দে। যেটা দেখতে হবে সেটাই হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। আচ্ছা, ট্রাইগোনাল বাইপিরামিডালটাকে আবার পঞ্চভুজীয় লিখে দিয়েছিলাম কিনা দেখে নিবি। আমি আবার এই যে এটা sp3d যেটা এরকম করে যে স্ট্রাকচারটা আছে, এটা ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। দ্বিপিরামিডীয় ইংরেজিতে বলা হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল। ট্রাইগোনাল বাইপিরামিডাল sp3d এই শঙ্করায়নটার এগেনস্টে। আমি এটা পঞ্চভুজীয় লিখে ফেলেছি কিনা ভিডিওতে তোদের বুঝতে ভুলে গেছি। যদি লিখেছি তাহলে কেটে দিবি। এটাকে আমার এটাকে লিখতে গিয়ে মনে পড়লো এটা যেন ত্রিভুজাকার বাইপিরামিডাল হয়, ট্রাইগোনাল বাইপিরামিডাল হবে ত্রিভুজাকার। আর পঞ্চভুজ মানে হচ্ছে পঞ্চভুজীয়, খুব স্বাভাবিকভাবেই। তাহলে এটা হচ্ছে পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, এবং এই প্রতিটা ইকুইটোরিয়াল বর্ন অ্যাঙ্গেল 72 ডিগ্রি করে, আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বললাম। এই দুটো এক্সিয়াল, বাকিগুলো সব ইকুইটোরিয়াল। এগুলো সব ইকুইটোরিয়াল, এটা ইকুইটোরিয়াল, এটা ইকুইটোরিয়াল, এটা ইকুইটোরিয়াল। 90 ডিগ্রির ইকুইটোরিয়ালগুলো 72 ডিগ্রি। 7 আর 8 এগুলো হচ্ছে কোঅর্ডিনেট। স্টার্ট দিয়ে দিলাম মানে কোঅর্ডিনেট বন্ডের জন্য, যেমন হচ্ছে ডিএস আর 2p, DSP2। এটা হচ্ছে একদম প্লেন স্কোয়ার প্লেনার। 4টে বন্ড হবে, স্কোয়ার প্লেনার জিওমেট্রি হবে, স্কোয়ার প্লেনার সমতলীয় বর্গাকার। এইটাকে মুছে দিলাম, সমতলীয় বর্গাকার DSP2 স্কোয়ার প্লেনার। এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ডের জন্য। আর 8 নম্বরটা হচ্ছে 2D প্লাস S প্লাস 3P D2sp3। এটাও হচ্ছে অক্টাহেড্রালটার মতোই। বোর্ডওয়ার্কটাকে এখান থেকে আমি আবার মুছে করছি। অক্টাহেড্রাল, অষ্টতলক, এরকম হয়। তাহলে এই 8 রকমের শঙ্করায়ন তোরা পাবি। তার মধ্যে আমি আরেকটা জিনিস এবার একটা কোষে দেখিয়ে দিচ্ছি কী করে তোরা করবি। বোর্ডওয়ার্কটাকে আমি মুছে দিলাম, মুছে দিচ্ছি। ধর তোদেরকে দিয়েছে BF3 ওই অণুটার গঠন। তাহলে প্রথমে লুইস স্ট্রাকচার রাখবি। প্রথমে বলেছি বোরন হচ্ছে 3 ফুরিনের 1, তাহলে বোরন 5 1s2 2s2 2p1। এই দেখ গ্রাউন্ড স্টেট, এতটা পর্যন্ত সবাই করতে পারবি। লুইস স্ট্রাকচার রাখলাম, প্রথমে লুইস স্ট্রাকচার, ইলেকট্রনীয় বিন্যাস। এবারে লুইস স্ট্রাকচারে কেন আঁকছি এর প্রয়োজন দেখছি। বোরনের 3টে সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড, তার 3টে একক ইলেকট্রন চাই, আছে একটা, তাহলে অবশ্যই এক্সাইটেড করতে হবে। এক্সাইটেড স্টেটে করলাম কি, মিশিয়ে দিলাম, একটা এসে কি 2 p, তাহলে sp2 শঙ্করায়ন হয়ে গেল। sp2 শঙ্করায়নের জন্য ওই যে টেবিল, আগে যে টেবিলটাকে লিখলাম আমরা লিখে দিবি তো সবাই টেবিল 1, কারণ আরেকটা টেবিল 2 প্রোভাইড করবো। টেবিল 1 লিখে দিবি, যে টেবিলটাকে দিলাম। sp2 শঙ্করায়ন টেবিল দেখ, ত্রিভুজাকার, মধ্যেখানে বোরন, 3 দিকে 3টে ফ্লুরিন, অর্থাৎ ট্রায়াঙ্গুলার প্লেনার, ত্রিভুজাকার, ট্রাইগোনাল প্লেনার, ট্রাইগোনাল প্লেনার বা ট্রায়াঙ্গুলার প্লেনার, যা খুশি বলতে পারিস, ত্রিকোণীয়। এবং এই ABF এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে এরকম করে অ্যাঙ্গেলের ছবিটা দিতে হয় 120 ডিগ্রি। তাহলে বন্ড অ্যাঙ্গেলের কোশ্চেন আসতে পারে, ত্রিভুজাকার স্ট্রাকচার, ত্রিভুজাকার, এটা দিতে পারে, এটা দিতে পারে, আর শঙ্করায়ন। ঠিক আছে, এইভাবে তোকে এতটুকুই পর্যন্ত পরীক্ষায় করতে হবে। ফ্লুরিনেটটাকে আর করার, টার্মিনাল অ্যাটমগুলোর করার প্রয়োজন হয় না।
ঠিক আছে, তাহলে কয়েকটা হোমওয়ার্ককে দিয়ে রাখছি, তোরা আমাকে এগুলোকে করে আমাকে গ্রুপে দিবি, পিডিএফ বা খাতায় ছবি তুলে পাঠাবি। হোমওয়ার্ক দিলাম BECL2 2, PCL5 3, SF6 4, IF7, এই 4টা করবি। তো প্রত্যেকে কি কি করবি এদের করবি। 1 নম্বরে হচ্ছে হাইব্রিডাইজেশন লিখবি, হাইব্রিডাইজেশন। 2 হচ্ছে স্ট্রাকচার আঁকবি, গঠন আঁকবি। 3 হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, বন্ধন কোণ বলবি। এই 3টেকে আমাকে করে পাঠাবি। এগুলো হোমওয়ার্ক দিলাম। তাহলে আজকে এখানে শেষ করছি, পরের দিন আবার টেবিল 2-এ যাবো। খুব ইম্পর্টেন্ট ক্লাস, আজ ধরে ধরে কর, প্রশ্ন যা থাকবে আমায় করে প্রশ্নগুলো করবি। রাত চলি, এখানে শেষ করছি, বাই।